সন্ধ্যার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। প্রস্তাবিত বাজেটে বিনা প্রশ্নে কালো টাকা প্রদর্শনের সুযোগ, বৈষম্য বাড়াবে বলছেন বিশ্লেষকেরা। আর্থিক প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক নিয়োগ হবে না, কূটনৈতিক সম্মেলনে জানালেন অর্থমন্ত্রী। ট্যাক্স কমানো এবং জনকল্যাণের বাজেটও মানছে না বিরোধী দল, কক্সবাজারে বললেন প্রধানমন্ত্রী। আবাসন খাতে বিনিয়োগ করা কালো টাকা বিনা প্রশ্নে প্রদর্শনের সুযোগ দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। তবে এই জন্য আওয়ামী লীগ সরকারের মতো বিশেষ কর সুবিধা দেওয়া হয়নি। নিয়মিত হারে কর দিয়ে আগের বিনিয়োগ করা অপ্রদর্শিত অর্থ রিটার্নে দেখানো যাবে। তবে বিশ্লেষকরা বলছেন এতে কর বৈষম্য বাড়বে, নিরুৎসাহিত হবে সৎ করদাতারা। প্রতিবার বাজেট এলেই জোরে সোরে আলোচনা হয় এবার বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হবে কি। আসলে কালো টাকা বা কি এবং এটি বাজেটে কিভাবে বিনিয়োগের সুযোগ দেওয়া হয় সে বিষয়টি আমরা জানব। ধরা যাক একজন ব্যক্তি ৩ বছর আগে ঢাকায় ২ কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেছেন, কিন্তু দলিলে মূল্য দেখিয়েছেন ৫০ লাখ টাকা, বাকি ১.৫ কোটি টাকার তথ্য গোপন করেছেন। প্রচলিত আইন অনুযায়ী এই অপ্রদর্শিত অর্থই কালো টাকা। ১.৫ কোটি টাকা রিটার্নে প্রদর্শন করতে চাইলে এই ব্যক্তিকে ৩০% হারে ৪৫ লাখ টাকা আয়কর পরিশোধ করতে হবে। আর আয়কর দপ্তর প্রকৃত মূল্য উদ্ঘাটন করে এবং করদাতা রিটার্নে এর ঘোষণা দিতে চায়, তবে তাকে আরও ৯ লাখ টাকা জরিমানা হিসেবে কর পরিশোধ করতে হবে। এজন্য নতুন বাজেটে কালো টাকা প্রদর্শনের সুযোগ দিতে আয়কর আইনে নতুন বিধান যুক্ত করা হয়েছে। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হলে কর বৈষম্য অনেকটাই বাড়ে বলে মনে করছেন বিশ্লেষকরা। আসলে কিভাবে এই বৈষম্য বাড়ে চলুন তাদের কাছে শুনি। যারা সৎ করদাতা রেগুলার কর দিয়ে আসছেন তাদের উপরে একটা অন্যদের তুলনায় যারা কর ফাঁকি দিয়েছেন তাদের সাথে আসলে একটা বৈষম্য সৃষ্টি হয়। সেটা তো মরালি কিন্তু সেটা ভালো নয়, সেটা আমরা মরাল হ্যাজার্ড তৈরি করতে পারে। ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে ১০% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিল আওয়ামী লীগ সরকার। ২০২৪-২৫ অর্থ বছরে সেটি ১৫% উন্নীত করা হয়। ২৪-এ জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতায় এসে অন্তর্বর্তী সরকার এই সুযোগ বাতিল করে দেয়। অর্থনীতিবিদরা বলছেন জমির দলিল মূল্য ও বাজার মূল্যের মধ্যে অসামঞ্জস্যতা থাকায় কালো টাকা তৈরির সুযোগ বাড়ছে। সরকারের অনেক নিয়মের কারণে কিছু কিছু ক্ষেত্রে, বিশেষত জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, মৌজার দাম নির্ধারণের ক্ষেত্রে একটা বৈসাদৃশ্য আছে এবং সেটার কারণে অনেক টাকা সেটা কালো হয়ে যায়। জমি কেনাবেচায় এই অসামঞ্জস্যতা দূর করা হলে আগামীতে এ ধরনের কালো টাকা সাদা করার প্রয়োজন পড়বে না বলেও মত তাদের। জমির কারণে যে কালো টাকাটা হয়। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে অর্থ পাচার রোধে বিশেষ কিছু নীতি ও নির্দেশনা উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন বিশেষ নির্দেশনা বাস্তবায়নে সরকারের সদিচ্ছা থাকতে হবে, গুরুত্ব দিতে হবে আন্তর্জাতিক সহযোগিতার উপর। কঠোর আইন প্রয়োগ এবং বিদ্যমান আইনি জটিলতাও দূর করার উদ্যোগ নিতে হবে। তাহলে অর্থ পাচার রোধ এবং বিদেশ থেকে অর্থ ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করছেন তারা। বিদেশে অর্থ পাচারের বিষয়টি পুরনো হলেও সাম্প্রতিক বছরগুলোতে এই আলোচনা বেড়েছে, যা দেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে উঠে আসে অর্থ পাচারের নানা দিক। এর মধ্যে বাণিজ্যিক ভিত্তিক অর্থ পাচার, ঋণ জালিয়াতি, আন্ডার ও ওভার ইনভয়েসিং অন্যতম। সরকার নিরলসভাবে এমন বাস্তবতায় নতুন সরকারের ঘোষিত বাজেটে অর্থ পাচার রোধ ও পাচার অর্থ পুনরুদ্ধারে জোর দেওয়া হয়েছে। বিশেষ কিছু দিক নির্দেশনাও উল্লেখ করা হয়েছে বাজেটে। এছাড়া বাজেটে অর্থ পাচার রোধ আইনের কঠোর প্রয়োগ, আর্থিক গোয়েন্দা ইউনিটের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতার উপর গুরুত্ব দেওয়া হয়। যারা টাকা পাচার করেছেন তাদেরকে ফরেনসিক ইনভেস্টিগেশনের আন্ডারে পেপার ট্রেল ইত্যাদি স্থাপন করার চেষ্টা করা হয়েছে। আমরা আশা করব যে এই সরকারও সেসব কাজগুলি অব্যাহত রাখবেন এবং আমাদের যে পাচার হয়ে গেছে যে টাকা, এটা বেশ দুরূহ, কিন্তু এই প্রক্রিয়াটা আমরা যদি রাখতে পারি তাহলে কিন্তু ভবিষ্যতের জন্য আমরা একটা সিগন্যাল দেব। আর অবশ্যই কিছু টাকা নিশ্চয়ই উদ্ধার করা যাবে। অলরেডি ইউকেতে কিন্তু একটা বেশ বড় অঙ্কের একটা টাকা সেখানে ফ্রিজ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন পাচার অর্থ ফিরিয়ে আনা একটি দীর্ঘমেয়াদী ও জটিল প্রক্রিয়া, কারণ আইনের দুর্বলতা এবং কূটনৈতিক সক্ষমতা পর্যাপ্ত নয়। উন্নত বিশ্বের
ফাইন্যান্সিয়াল সিস্টেমের ফান্ডগুলো যখন নাকি ইন করে, মানি লন্ডারিং ইন্টিগ্রেশন প্রসেস ইজ দ্য থার্ড স্টেজ। ইন্টিগ্রেশন প্রসেস যখন ইন করে, এরা কিন্তু যত কথাই বলেন, এরা কিন্তু মানে ফান্ডগুলোর সোর্স এবং ফান্ডগুলোর আপনার লিগ্যালিটি এগুলো কিন্তু যাচাই বাছাই করেই এরা ঢুকায়। এবং তারা একবার যদি ফান্ডগুলো ঢুকিয়ে ফেলে, তারা কিন্তু আর জীবনে স্বীকার করবে না যে এটা ইললিগ্যাল ফান্ড। আমার অভিজ্ঞতা থেকে বলছি, একবার যদি ফান্ডগুলো এখানে ঢুকে যায় না, ওইখান থেকে ঘুরিয়ে আনা ইট ইজ ভেরি টাফ। বিদেশ থেকে অর্থ ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগের পাশাপাশি জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার পরামর্শ এই আইনজীবীর। লক্ষ হাজার কোটি টাকা পাচার করে যারা বাংলাদেশকে রেপ করেছে, পুরো দেশকে, তাদেরকে 4 মাস 3 মাস 2 মাসের ভিতর বিচার করবেন না, সে আলামত দেখছি না। যদি বিচার করে এই দেশে তাদের দোষী সাব্যস্ত করে ওই বিদেশের সাথে যদি আপনি ওই ট্রিটির মাধ্যমে আপনি যোগাযোগ করেন, যদি আপনি ট্রিটির মাধ্যমে যদি ওই দেশের সাথে আপনি দ্রুততার সহিত বাংলাদেশের টাকা আনার ব্যবস্থা করেন এবং তাদের টাকাগুলো যদি এই দেশে যারা পাহারা দেয় তাদেরকে যদি কিকড আউট করতে পারেন, আইনের ভিতর আনতে পারেন, দায়ের ভিতর আনতে পারেন, তাহলেই সম্ভব। আদারওয়াইজ সম্ভব না। এই প্রতিশ্রুতি রয়ে যাবে। বিশ্লেষকদের মতে ব্যাংক খাতে সুশাসন, শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা, স্বচ্ছ বাণিজ্যিক লেনদেন এবং জবাবদিহিমূলক আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। বাজেটের খাতায় অর্থ পাচার রোধ ও সম্পদ ফিরিয়ে আনার আইনি ও কৌশলগত রূপরেখা আশাব্যঞ্জক হলেও সাধারণ মানুষ দেখতে চায় এর দৃশ্যমান বাস্তবায়ন। রাজনৈতিক সদিচ্ছা আর আন্তর্জাতিক জোরালো কূটনীতি পারে এ চাকা ঘোরাতে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। আর্থিক প্রতিষ্ঠানে আর কোনো রাজনৈতিক নিয়োগ হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর একচেটি অর্থনীতি কুক্ষিগত করে রাখা ব্যবসায়ী শ্রেণীকে সুবিধা দেওয়ার পরিবর্তে সবার জন্য বিনিয়োগ সুবিধার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের প্রত্যাশা, বৈশ্বিক বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে পারে বাংলাদেশ। বিদেশি বিনিয়োগকারী ও কূটনীতিকদের অংশগ্রহণে দেশের সর্বোচ্চ কূটনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হলো শনিবার। রাজধানীর একটি হোটেলে এই সম্মেলনে সরকারের গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বার্তা পৌঁছে দিল সংস্কারমুখী, অংশীদারিত্ব নির্ভর অর্থনৈতিক কাঠামোর। অনুষ্ঠানের উদ্বোধন করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আশা করেন বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনে সফল হবে বাংলাদেশ। বৈশ্বিক ঝুঁকিগুলো সফলভাবে মোকাবেলায় এখন অর্থনৈতিক কূটনীতির উপর বিশেষ জোর দিতে হবে আমাদের। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও স্থিতিশীল করবে সরকার। আমরা একটি টেকসই, স্বচ্ছ ও পূর্বাভাসযোগ্য নীতিগত পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। জানান, সবার জন্য বিনিয়োগ সুবিধা নিশ্চিত করবে সরকার। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশকে স্বনির্ভর, স্থিতিশীল ও শিল্পোন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করছে। আমরা প্রতিটি নাগরিকের সমৃদ্ধি ও ন্যায্য অধিকার নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করব। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিনিয়োগে জটিলতা দূর করতে পরিকল্পনা এসেছে নতুন বাজেটে। বলেন, সরকার বাজেটকে যথাসম্ভব অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছে। আমরা বাজেটকে যতটা সম্ভব অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি। দেশের প্রতিটি নাগরিকের প্রয়োজন ও স্বার্থকে বিবেচনায় নিয়েই নীতিগুলো প্রণয়ন করা হয়েছে। আমার বিশ্বাস, এর চেয়ে বেশি অন্তর্ভুক্তিমূলক বাজেট হওয়া কঠিন। আর্থিক প্রতিষ্ঠানের স্বচ্ছতা বজায় রাখারও ঘোষণা দেন অর্থমন্ত্রী। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ট্যাক্স কমানো এবং মদের দাম বাড়ানো বাজেটও বিরোধী দলের ভালো লাগে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্সবাজারে পাতলি খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে পথসভায় এই কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, আগামী 5 বছরের মধ্যে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। এছাড়া কৃষক কার্ডের মাধ্যমে প্রতি বছর 2,500 টাকা করে কৃষকদের দেওয়া হবে এবং আগামী 1 বছরের মধ্যে 8 থেকে 10,000 কৃষকের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে। পরে মাসুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। এর আগে সকাল 9:30টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট কক্সবাজারে অবতরণ করে। বিমানবন্দর থেকে পাতলি খাল পর্যন্ত রাস্তার 2 পাশে বৃষ্টি উপেক্ষা করে অসংখ্য নেতাকর্মী ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করেন। এই বাজেটে ট্যাক্স কমানো হয়, সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়,
যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয় সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। ইরান জানিয়েছে চুক্তি চূড়ান্ত হলে আবারও খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুদ্ধ শেষ করতে একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা এর আগে কখনো এত কাছাকাছি ছিল না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরাকচির বক্তব্য নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, শান্তি চুক্তির চূড়ান্ত খসড়া নিয়ে উভয় পক্ষ একমত হয়েছে, তবে বাস্তবায়নের পরবর্তী ধাপ এখনও নির্ধারণ হয়নি। যুদ্ধ চলাকালীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধের শর্তে তেহরানকে $1,000 কোটি তহবিল ছাড় করতে সম্মত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। আলাদা 4টি সূত্রের বরাতে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত কয়েক সপ্তাহ ধরে ইরানি হামলার পর এই কৌশলগত পরিবর্তন এনেছে পশ্চিম এশিয়ার ধনী দেশটি। এ তথ্য এমন সময় এসেছে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে। খেলার খবর জানিয়ে দেব। বাংলাদেশ অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে প্রসঙ্গ। হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে এবার বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। মিরপুর স্টেডিয়ামে সিরিজের তৃতীয় শেষ ওয়ানডে শুরু হবে রবিবার সকাল 11টায়। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার এই কীর্তি গড়েছে টাইগাররাই। এবার সুযোগ বাংলা ওয়াশের। একাদশে তেমন কোনো পরিবর্তনের সুযোগ নেই। এদিকে মান বাঁচাতে লড়বে অজিরা, তাই তারা থাকবে বেশ সতর্ক। এরই সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। প্রস্তাবিত বাজেটে বিনা প্রশ্নে কালো টাকা প্রদর্শনের সুযোগ, বৈষম্য বাড়াবে বলছেন বিশ্লেষকরা। আর্থিক প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক নিয়োগ হবে না, কূটনৈতিক সম্মেলনে জানালেন অর্থমন্ত্রী। ট্যাক্স কমানো এবং জনকল্যাণের বাজেটও মানছে না বিরোধী দল, কক্সবাজারে বললেন প্রধানমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।